তিনি এক শব্দে বলেছেন শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে, এবং শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হলে খালি শুধু কোয়ার্সিভ স্টেট মেশিনারি দিয়ে হবে না, তার জন্য আবার মানুষের মননে একটা পরিবর্তন আনতে হবে। জেলে পল্লী থেকে আধুনিক সিঙ্গাপুরে রূপান্তরিত করেছেন, এবং এর জন্য তাকে অনেক ইনোভেটিভ মেজার্স নিতে হয়েছে। ডক্টর মাহবুবুল্লাহ, আপনার কাছে আসতে চাই। আপনি নিশ্চয়ই এই ভাষণ পুরোটা শুনেছেন, পর্যবেক্ষণ করেছেন, আপনার মূল্যায়ন একটু জানতে চাই। শুনুন, এটা অত্যন্ত সংক্ষিপ্ত একটা ভাষণ, এবং এরকম একটি অনুষ্ঠানে ভাষণ সংক্ষিপ্ত হওয়াই শ্রেয় বলছি এই কারণে, মানুষজন যারা তারেক রহমানকে স্বাগত সম্ভাষণ জানাতে এসছে, তারা এই শীতের মধ্যে গত রাত থেকেই অপেক্ষা করছে, এবং হয়তো অনেকে অসুস্থ হয়ে পড়েছে। আর এছাড়া বাইরে থেকে এসে ঢাকায় অবস্থানের যে ক্লান্তি শ্রান্তি, সেটা তো রয়েছে। এরকম অবস্থায় খুব দীর্ঘ একটা ভাষণ দেয়া হয়তো খুব ভালো হতো না। সেই দিক থেকে তারেক রহমান পরিমিতি বোধের পরিচয় দিয়েছেন। আমাদের রাজনীতিতে একটা দুর্লভ বিষয় হচ্ছে পরিমিতিবোধ। এই পরিমিতিবোধের অভাব আমরা অনেক সময় লক্ষ্য করি, এবং তিনি তার ভাষণে মাত্র 5 কি 6টি লাইনে, 5 কি 6টি বাক্যে তার পুরো বিষয়গুলো তুলে ধরেছেন। বলা যেতে পারে এটা একটা আউটলাইন, এটা দীর্ঘ ভাষণের একেবারে যেটাকে বলে কি পয়েন্টস। এটা তো সেখানে উনি ধৈর্য ধারণের কথা বলেছেন, তরুণ প্রজন্মকে বিশেষভাবে সম্বোধন করেছেন, গণতন্ত্র এবং শক্তিশালী অর্থনীতি নির্মাণের কথা বলেছেন, এবং যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার কথা বলেছেন। তো বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা কি, সেটা নির্ণয় করা খুব কঠিন। এই সবচেয়ে বড় সমস্যা কি কোনো বহিঃশক্তির হস্তক্ষেপ, না আমাদের নিজেদের মধ্যে যে ধরনের অসহিষ্ণুতা এবং আইন শৃঙ্খলা মেনে না চলার যে প্রবণতা, সেটাই আমাদের বড় সমস্যা। আমার কাছে মনে হয় দুটোই খুব বড় সমস্যা, এবং এই দুটোর মধ্যে একটা আন্তঃসংযোগ আছে। দেশে 5 আগস্টের 24-এর বিশাল গণ অভ্যুত্থানের পর আপনার অনেক কিছু বদলে গেছে, এবং আমার দৃষ্টিতে বাংলাদেশ এখন রাষ্ট্র হিসেবে অ্যাজ এ স্টেট, ইটস এ ফ্র্যাকচার্ড স্টেট, ইটস এ ফ্র্যাগমেন্টেড স্টেট। এইখানে স্টেট মেশিনারির যেসব অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, সেই সব অঙ্গ প্রত্যঙ্গগুলো আর আগের মতো সেভাবে সচল নেই। দীর্ঘ 15.5 বছরের ফ্যাসিবাদী শাসনের ফলে, এবং এগুলোকে দলীয়করণের ফলে, এবং এগুলোর যথেচ্ছ ব্যবহারের ফলে এগুলো মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে, বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। আমাদের আমলাতন্ত্র এখন অনেকটাই হাল ছেড়ে বসে আছে, এবং এরা প্রত্যেকেই তাদের নিজস্ব দলীয় আনুগত্য অনুসারে চলতে চায়। দ্বিতীয়ত আসেন আমাদের পুলিশ বাহিনী। আইন শৃঙ্খলা রক্ষার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ সংস্থা, কিন্তু সমস্যাটা হলো 5 আগস্টের অভ্যুত্থানের পর এই পুলিশরা প্রায় সবাই পালিয়ে গিয়েছিল। শুধু পুলিশরা পালায় নাই, বায়তুল মোকাররমের খতিবও পালিয়েছিল। তো এখন যে পুলিশ বাহিনী যেভাবে আছে, পুলিশ বাহিনী সেভাবে সক্রিয়ভাবে আইন শৃঙ্খলার সমস্যাগুলোকে মোকাবেলা করছে না, এবং অনেকটা ধরি মাছ নাচুই পানির মতো অবস্থা আছে। আচ্ছা, একটু শেষ করি, আমার থিসিসটা তো দাঁড় করাতে হবে। জি, অবশ্যই। তারপরে আসেন আমাদের আর্ম ফোর্সেসের ব্যাপার। আর্ম ফোর্সেস
এইখানে তাকে নিয়েও নানা সমালোচনা সোশ্যাল মিডিয়াতে। এইরকম সমালোচনা আর্ম ফোর্স নিয়ে আমি আর অতীতে কখনো দেখিনি, এবং এটাকে আমি খুব একটা বিপজ্জনক অবস্থা বলে গণ্য করি। তারপরে আছে আপনাদের জুডিশিয়ারির অবস্থা সম্পর্কে নতুন কিছু করে বলার দরকার নাই, বিচার বিভাগ সম্পর্কে। তো এই সব মিলিয়ে এমনকি কারাগারও একটা দুর্নীতির আড্ডাখানা হয়ে গেছে। কারাগারের ভিতরে মোবাইল ফোন ব্যবহার করা এবং অন্য অনেক রকম বেআইনি কার্যকলাপ করা সেগুলো হয়েছে। তা আজকে যদি দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে আমাদের এই টুকরো হয়ে যাওয়া যে রাষ্ট্রযন্ত্র, ভেঙে পড়া যে রাষ্ট্রযন্ত্র, সেটাকে মেরামত করতে হবে, সেটাকে সাজাতে হবে, গোছাতে হবে। তবে সমস্যাটা কি জানেন, একটা কাঁচ যদি ভেঙে যায়, টুকরো টুকরো হয়ে যায়, সেটা কিন্তু জোড়া লাগানো যায় না। সেটা জোড়া লাগাতে গেলে আপনাকে সমস্ত কাঁচের গুঁড়োগুলোকে আবার তাপে দিয়ে গলিয়ে তারপরে একটা নতুন কাঁচের সেইট আপনি তৈরি করতে পারেন। আজকে আমাদের সামনে, রাষ্ট্রের সামনে এটা একটা চ্যালেঞ্জ, এবং রাজনীতিবিদরা যারা দেশ চালাবেন তারা যদি এই চ্যালেঞ্জটা বোঝেন এবং অ্যাপ্রিসিয়েট করেন, তাইলে পরে আমরা আগামীতে একটা সুদিন দেখার অপেক্ষা করতে পারি। কিন্তু কাজটা খুব চ্যালেঞ্জিং, কাজটা খুব দুরূহ। এবং তিনি এক শব্দে বলেছেন শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে, এবং শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হলে খালি শুধু কোয়ার্সিভ স্টেট মেশিনারি দিয়ে হবে না, তার জন্য আবার মানুষের মননে একটা পরিবর্তন আনতে হবে, তার মানে সংস্কৃতিতে একটা পরিবর্তন আনতে এবং হবে, সকলের সহযোগিতার কথা বারংবার তিনি বলছেন। তো এইটা প্রয়োজন। তারপরে তিনি বলছেন যে তার একটা পরিকল্পনা আছে। তো পরিকল্পনা থাকা নিঃসন্দেহে ভালো। যে সিঙ্গাপুরের যিনি, এই আধুনিক সিঙ্গাপুরের যিনি প্রতিষ্ঠাতা, তিনি তা একটা বই লিখেছিলেন, ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট। এই বইতে উনি দেখিয়েছেন কিভাবে সিঙ্গাপুরকে একটা জেলে পল্লী থেকে আধুনিক সিঙ্গাপুরে রূপান্তরিত করেছেন, এবং এর জন্য তাকে অনেক ইনোভেটিভ মেজার্স নিতে হয়েছে, সৃজনশীল কিছু পদক্ষেপ নিতে হয়েছে। আর বাংলাদেশের ক্ষেত্রেও, যদিও আমাদের বাংলাদেশ রাষ্ট্রের বয়স প্রায় 55 বছর, এইখানেও আপনার নতুন করে আমাদের সব কিছু সাজাতে হবে, গোছাতে হবে, এবং নতুন করে নানা ধরনের ইনোভেটিভ মেজার্স নিতে হবে, এবং মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে, যেটা খুব দুরূহ একটা কাজ।